আবার কোপ পড়ল সাধারণ মানুষের পকেটে। রান্নার গ্যাসের দাম এক ধাক্কায় সিলিন্ডার প্রতি বাড়ল আরো 29 টাকা। গত মার্চেই তা বেড়েছিল 60 টাকা। ইরান আমেরিকা যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে জ্বালানি সংকট চলছে, আর তার মাসুল গুনতে হচ্ছে এদেশের আম জনতাকে। মে মাসের শুরুতে প্রধানমন্ত্রী দেশবাসীকে জ্বালানি সাশ্রয়ের পরামর্শ দিয়েছিলেন। মে মাসেই 4 দফায় পেট্রোল ডিজেলের দাম বেড়েছে প্রায় 7.5 টাকা। পরিবহন খরচ বাড়ার অজুহাতে বাজারে আগুন। চাল, ডাল, চিনি থেকে শুরু করে মাছ, মাংস, ডিম সবকিছুর দাম আজ আকাশ ছোঁয়া। এর উপর যুক্ত হয়েছে কালোবাজারি আর ফাটকাবাজদের দৌরাত্ম্য। তাদের রুখবে কে? প্রশাসন কি তবে ছোট জগন্নাথ? 2 মাস ধরে রেশনে চিনি নেই। অনেক জায়গায় চাল ছাড়া আর কিছুই মিলছে না বলে অভিযোগ। গণবন্টন ব্যবস্থা নিয়ে ঘরে ঘরে ক্ষোভ পুঞ্জীভূত হচ্ছে বলে সূত্রের খবর। এর ওপর কাটা ঘায়ে নুনের ছিটের মতো রাজ্যে নীরবে বাড়িয়ে দেওয়া হলো বিদ্যুৎ মাশুল। তাই প্রশ্ন উঠছে, দেশের করদাতা বিশাল মধ্যবিত্ত সমাজ যারা কোনো সামাজিক সুরক্ষা পান না, তারা এই বাজার দরের তীব্র ধাক্কা থেকে কিভাবে নিজেদের বাঁচাবে? বিরোধীদের পক্ষ থেকে আশঙ্কা প্রকাশ করা হয়েছে যে মূল্যবৃদ্ধির কারণে ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি হ্রাস পাবে, অর্থনৈতিক অবস্থা আরো খারাপ হবে দিন দিন। তাই আগামী দিনগুলিতে পরিস্থিতি কোন দিকে ধাবিত হবে তা নিয়ে উদ্বিগ্ন মানুষ জানতে চাইছে কবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে। বর্তমানে কেমন আছে দেশ, কেমন আছে দেশবাসী? নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। বাজার দরের তীব্র ধাক্কা কিভাবে সামলাবে জনতা তা নিয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনায় আজ আমার সাথে কৈলাসহর থেকে অনলাইন জুড়ে গেছেন বিশিষ্ট সমাজকর্মী ভাস্কর ঘোষ অধিকারী, এবং স্টুডিওতে রয়েছেন বিশিষ্ট সাংবাদিক মণিময় রায়। আপনাদের দুজনকেই স্বাগত আজকের অনুষ্ঠানে। ভাস্করদা, পেট্রোল, ডিজেলের এবং গ্যাস, বিদ্যুৎ সবকিছুর দাম বাড়ছে। সোজা সাপটা প্রশ্ন, বাজারের অবস্থা কি দেখছেন? যা দেখছেন সেটা স্বাভাবিক কিনা? মানুষ কেমন আছে? দেখুন, যতই আমরা বলি না কেন যে জ্বালানি ব্যাপারে আমরা অন্য বিকল্প ব্যবস্থার উপর নির্ভরশীল, কিন্তু আমার মনে হয় এখনো জ্বালানি মানে 99% মানুষ এই পেট্রোল ডিজেলের উপর নির্ভরশীল। এবং যেহেতু এই পেট্রোল ডিজেলের বৃদ্ধি ঘটেছে এবং মূল্য বৃদ্ধি ঘটেছে, সুতরাং পরিবহন খরচ বেড়েছে এবং তার চাপ সাধারণ মানুষ এবং সাধারণ মধ্যবিত্ত, নিম্নবিত্ত যা আছে সবার উপরে পড়ছে। আমার মনে হয় বর্তমান নিরিখে যে অবস্থা গিয়ে দাঁড়িয়েছে, সমস্ত জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া হয়ে গেছে ইতিমধ্যে, এবং আরো আমার মনে হয় ধাক্কা আমাদেরকে কিছু সামলাতে হবে, এবং সেটা রিজার্ভ ব্যাংকের যে পূর্বাভাস সেই অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি। এখন ঘটনা হচ্ছে এই এই যে ব্যাপারটা আমরা দেখছি, জিনিসপত্রের দাম মূল্য বৃদ্ধি বা মূল্য যে ঘটনা বৃদ্ধি পাচ্ছে, সেটা কারণ কি এবং সেখান থেকে উত্তরোত্তর আমরা কিভাবে বৃদ্ধি পাবো বা উত্তরটা আমরা কিভাবে রক্ষা পাবো। এখন দেখুন, সবাই জানেন যে পশ্চিম এশিয়ার যুদ্ধ, সেটা তো একটা ঘটনা অবশ্যই, কিন্তু ঘটনাটা এই জায়গায় যে তার প্রকোপ যদি আমাদের পরিবহনে যে জ্বালানি আছে সেই জ্বালানির উপরে এসে পড়ে, তার প্রকোপ যদি সাধারণ নিম্নবিত্ত উপরে এসে পড়ে, তবে সেখানে বাজার যে জিনিসটা আছে সেই বাজারের উপরে কিন্তু প্রচন্ড প্রেসার বা প্রচন্ড চাপ বৃদ্ধি পাবে। সেটা আপনারা জানেন যে বহুদিন আগে থেকেই এই থিওরিটির উপর আমরা রিসার্চ করেছিলেন ডক্টর মনমোহন সিং, এবং বিশেষ করে হার্ভার্ড ইউনিভার্সিটিটা করেছিলেন যে বাজারের উপর মূল্যবৃদ্ধি কি চাপটা ওঠে। এখন আমার যে মনে হয় বা আমরা যেটা দেখতে পাচ্ছি, ধীরে ধীরে প্রতিটি জিনিসপত্রের দাম কিন্তু বৃদ্ধি পাচ্ছে বাজারে। দেখুন, আপনি আলুর দাম কোথায় ছিল, এখন আলুর দাম প্রতি কেজি কোথায় চলে গেছে। আপনি কিছুদিন আগেও দেখেছেন যে জিএসটির কারণে 1 লিটার তেলের দাম যা ছিল সেটা 910 গ্রাম 890 গ্রাম করে এসেছে। ইদানিং মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট বলেছেন যে 1 লিটারটা 1 লিটার করতে হবে, 2 লিটার 2 লিটার করতে হবে, 200 ml 500 ml ইত্যাদি রাউন্ড ফিগার নিতে হবে। তার মানে 2 ধাপে আমরা দাম বৃদ্ধি কিন্তু ইদানিং কালে দেখতে পাবো। একটা হচ্ছে পরিবহনের জন্য দাম, আর দ্বিতীয় হচ্ছে অন্য জিনিসের দাম। তৃতীয়ত যে ব্যাপারটা আমার সামনে আসছে বা সামনে আমরা দেখতে পাচ্ছি,
পরিবেশক যারা আছেন, অর্থাৎ বিভিন্ন দ্রব্যের পরিবেশক, শুধু তো কাঁচা জিনিস নয়, প্যাকেটজাত অনেক জিনিসের উপর আমরা নির্ভরশীল, সমস্ত কিছু জিনিসপত্র তাদের যে পরিবেশক যে স্কিম পেতেন, ওনারা যে বিভিন্ন লবণ জিনিস পেতেন, সেটাও কিন্তু আগামী কিছুদিনের মধ্যে সরে যাচ্ছে এবং তার সত্যি দাম বাড়ছে, অর্থাৎ ইন্টারনাল যে দাম সেটাও বৃদ্ধি পাচ্ছে। মোদ্দা কথা যে পশ্চিম এশিয়ার যুদ্ধ এবং ভারত সরকারের যে এই জ্বালানি বৃদ্ধি, তার ফলে বাজারের উপর চাপ অবশ্যই পড়ছে বলে আমি দেখতে পাচ্ছি। ওকে, ভাস্করদা, আসবো আপনার কাছে আরেকবার। মনিমিতার সঙ্গে রয়েছেন। মনিমিতা, এই যে এই মুহূর্তে যে বিষয়গুলো নিয়ে চর্চা হচ্ছে এবং সাধারণ মানুষ কোনো একটা জায়গাতে যারা খুব একটা বেশি বুঝতে পারছে না কোথায় কি হচ্ছে, কেন এমন হচ্ছে, তারা হয়তো কিছুটা উদ্বিগ্ন আছে এবং অনেকেই আতঙ্কিত আছে। বাজারে গিয়ে অনেক কিছু আকাশ ছোঁয়া মূল্য দেখে অনেকে হাত গুটিয়ে রাখেন, যেটা একদম খুব প্রয়োজন সেটা ছাড়া বাকি কিছুতে আর হাত দিচ্ছেন না। অনেককে আবার আমরা এই ধরনের কথা বলতেও শুনছি যে যতটুকু পারা যায় খরচ না করে থাকো, আগামী দিন পরিস্থিতি আরো খারাপ আসছে। এই ধরনের ভয়ও একটা শ্রেণীর মানুষ ঢোকানোর চেষ্টা করছে। কোনটা ঠিক, কোনটা ভুল, আপনারা কি দেখছেন? আর যেটা দেখছেন সেটা স্বাভাবিক কিনা? আসলে এত অসাধারণ একটা প্রোগ্রাম আজকে আপনি করছেন দীপেনবাবু। আমার প্রথম মনে হচ্ছে যে 11 তারিখ থেকে বিশ্বকাপ ফুটবল শুরু হচ্ছে। আমি যতদিন থেকে পত্রপত্রিকা করি, ধরুন 78 থেকেই যদি ধরি, তখন থেকে যে বিশ্বকাপ চলছিল, তখন আর্জেন্টিনা হল্যান্ডের সেই বিখ্যাত ফাইনাল, ওইটা দারুণ উপভোগ করেছিলাম। করতে করতে আস্তে 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 সর্বশেষ কুয়েত বিশ্বকাপ, সেটাও দারুণ উপভোগ করলাম। এবং ওই টিভির সামনে বসে, আপনার এখানে যেভাবে মাঝে মাঝে বসে থাকি, এরকম বসেই দেখলাম, মাঝে মাঝে মুচকি মুচকি হাসলাম। ঠিক একই রকম অবস্থা। আপনি যে প্রশ্নটা করছেন তার জবাবে ওই বিশ্বকাপ দেখার মতো চুপচাপ দেখা ছাড়া আর কোনো উপায় আছে বলে মনে হচ্ছে না। কারণ প্রধানমন্ত্রী স্বয়ংই স্বীকার করে নিয়েছেন যে পরিস্থিতিটা জটিল হতে চলেছে। ভারতবর্ষের প্রধানমন্ত্রী, 142 কোটি মানুষের প্রধানমন্ত্রী, উনি না বুঝে ব্যাপারটা করেছেন ঘটনাটা তো তা না। কিন্তু আমি খুব অবাক হয়েছি, কালকে কিরণ রিজিজু উনি একটা মন্তব্য করেছেন। উনি বলেছেন, ইন্ডিয়া ইজ লিডিং ইকোনমিক গ্রোথ with a very strong 7.7% real GDP and 7.9% GVA growth 25-26. India 7.7, Malaysia 5.4, Indonesia 5.5, China 4.9%, USA 2.3. আমি এই পর্যন্তই দাঁড়াই। তাহলে ইউএস এর সঙ্গে ট্রেড চুক্তিটা করার দরকারটা কি? আমরা তো অনেকের থেকে এগিয়ে রয়েছি, জিডিপি গ্রোথে এগিয়ে রয়েছি। তাহলে জিডিপি এগুলি হচ্ছে সংখ্যাতত্ত্বের দিকে একটা জাগলারি। যারা আমরা, ভাস্করবাবু যেটা বললেন এটা ঠিক, আমরা যারা বাজারে নিয়মিত যাই, এগুলি শুনলে হাসাহাসি হবে। আমি একটু আগে আপনাকে বলছিলাম যে একটা শশা কিনতে গিয়ে দোকানদার বলছেন যে শশা কতটুকু নেবেন, 500 বা 1 কেজি, বলছেন না, একটা করে শুধু মাথাটা কেটে দিয়ে দাও। ফলে ঘটনা এই যে ভারতের প্রধানমন্ত্রী বলেছেন আমাদের কিছু কিছু আমাদের খরচা কমাতে হবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ই বলেছেন এবং উনি স্বীকারও করে নিয়েছেন ঘটনাটা তাই। আমি রিজিজুর উদাহরণটা এই জন্য দিলাম যে যাবোটা কোথায় এই মুহূর্তে। কিন্তু একটা তথ্য আপনাকে দিই, এই মুহূর্তে বলা হচ্ছে আমাদের পেট্রোলিয়াম মিনিস্টার যিনি, উনি বলছেন দৈনিক 1000 কোটি টাকা করে লস হচ্ছে। আমি ধরে নিলাম যে আমাদের যে এইচপিসিএল এবং বিপিসিএল ওরা করছেন, প্রাইভেট কনসার্নগুলি করছে। ডলার কাঁচা তেল প্রতি ব্যারেল হয়েছিল, তখনও কিন্তু তেলের দাম কমানো হয়নি আমাদের এই দেশে। এই তথ্যগুলি কিন্তু প্রকাশ করে দেওয়া উচিত। এই কারণে আমাদের বুঝতে সুবিধা হবে আমরা কোন জায়গা দিয়ে হাঁটছি। ওই যে হাসির কথাটা বললাম না, বিশ্বকাপ দেখার মতো, তখন এই যে কোম্পানিগুলি 36 লাখ কোটি টাকা লাভ করেছিল, 36 লাখ কোটি টাকা লাভ করেছিল, কেউ তো এটা নিয়ে কথা বলছে না। তখন এক্সাইজ ডিউটি 14 বার বাড়ানো হয়েছিল, কমানো হয়েছিল 3 বার। আচ্ছা, আমরা এটা অস্বীকার করব না, 3 বার কমানো হয়েছিল, 14 বার বাড়ানো হয়েছিল, 3 বার এক্সাইজ ডিউটি কমানো হয়েছে। এই কথা জোর গলায় বলা হচ্ছে, কিন্তু 14 বার বাড়ানো হয়েছে, সেটা জোর গলায় বাড়ায়। একটা টাইমে আপনার মনে আছে আমাদের এই রাজ্যে তখন চিফ মিনিস্টার ছিলেন বিপ্লব কুমার দেব, 10 টাকা কমিয়ে দিয়েছিলেন এক সময়, ঠিক কোভিডের ওই টাইমটাতে 10 টাকা কমিয়েছিলেন। এরকম কমানোর সুযোগ কিন্তু হয়েছে। 14 সালে
যদি আমি একটা হিসেবটা দিচ্ছি এই কারণে, তাহলে আপনার ব্যাপারটা সহজ হয়ে যাবে। 14 সালে যে ক্রুড অয়েল আসতো তাতে আমাদের নির্ভরতা ছিল 77%, ইফ আই এম নট রং। তো এখন এইখানে 77% ছিল, কিন্তু এই মুহূর্তে এখন সেই নির্ভরতা গিয়ে দাঁড়িয়েছে 88.6%। তাহলে সমস্ত জায়গাটায় আমাদের জায়গাটা কোথায় গেল? আমাদের নির্ভরতা 11.5% বেড়েছে। তাহলে আমাদের উৎপাদন, এই যে উৎপাদনের দিক থেকে যদি আপনি দেখেন, আমাদের নিজস্ব উৎপাদনের দিকে যদি দেখেন, তাহলে আপনার কাছে ব্যাপারটা স্পষ্ট হয়ে যাবে আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি। আমরা যে ক্রুড অয়েল উৎপাদন করি, 2014-তে আমাদের ক্রুড অয়েলের উৎপাদন ছিল 37.8 মিলিয়ন টন। এই মুহূর্তে আমাদের ক্রুড অয়েলের পরিমাণ 28 মিলিয়ন মেট্রিক টন। কমে গেছে। এই যে জায়গাটা, তাহলে আমরা কি করলাম, কি করেছি? যেটা ভাস্করদাও বলছিলেন যে আমাদের নির্ভরশীলতা পেট্রোল ডিজেলের উপর এখনো 99% রয়েছে। একদম, আমি 100% এই নির্ভরশীলতা কমাতে আমাদের যে বারবার বলা হচ্ছিল যে ইলেকট্রিক ভেহিকেল, মানে ব্যাটারি চালিত, বা এই যে পেট্রোল ডিজেল বাদ দিয়ে, ফসিল ফুয়েল বাদ দিয়ে অন্য ফুয়েলের উপর আমাদের আস্তে আস্তে নির্ভরশীলতা হতে হবে বা শিফট করতে হবে, সেটা আমরা কতটা করতে পেরেছি? কিন্তু এটা সব জায়গায় সম্ভব হবে না, হুট করে বলা সহজ, হুট করে সম্ভব হবে না। চেষ্টা করা যেতে পারে, নিশ্চয়ই সবটাই করা যেতে পারে, কিন্তু কথা হচ্ছে এটাও তো, এই যে প্রোডাকশনটা যারা করবে তারা কি ধরনের কোম্পানি করবে? তাদেরও প্রোডাকশন ইউনিটে কোনো না কোনো ফুয়েল দরকারই হবে, ডিজেলটা দরকার হবে, তাদের তো পাওয়ার দরকার হবে। পাওয়ারটা তো আপনার সোলার থেকে আনতে পারবে না সবসময়, সেই জায়গাটা দিতে পারবে না। যেমন ধরুন নর্থ ইস্টে, আমাদের ত্রিপুরা রাজ্যে সোলার পাওয়ার অত্যন্ত, মানে যদি কথা বলি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বুঝি, কিন্তু আমাদের এখানে তো দীর্ঘ সময় মেঘাচ্ছন্ন। সোলার পাওয়ারটা আমরা কতটুকু কার্যকরী করতে পারবো, আমরা কতটুকু নিতে পারবো? তাহলে অল্টারনেটিভ, এই যে ইলেকট্রিসিটির কথা বলছে, সেই ইলেকট্রিসিটির উৎপাদনটাও তো আমাকে নির্ভর করতে হবে গ্যাস ছাড়া, ডিজেল ছাড়া উৎপাদন থেকে, অথবা আমাকে জলবিদ্যুৎ থেকে আনতে হবে। এই ইলেকট্রিসিটির মাধ্যমে যদি করতে হয়, আমি ইলেকট্রিকটা পাবো কোথা থেকে? এই যে ব্যাটারিটা উৎপাদন হবে, ব্যাটারিটা যেখানে উৎপাদন হবে, সেই যে এমএসএমইউ যদি ব্যাটারি উৎপাদন করে, সেই করার পরিপ্রেক্ষিতে নির্ভরশীলতাটা কিন্তু বহির্জগতের থেকেই হবে, চীন থেকেই তো অধিকাংশ আসে জিনিসপত্র। তো এই যে জায়গা, শুধু অ্যামালগামেশনের জন্য এই জায়গাটা, ঘটনাটা যেখানে গিয়ে দাঁড়িয়েছে, আপনাকে মানে শুধু যদি লাস্ট উদাহরণটা দিয়ে শেষ করছি, সেটা হচ্ছে দেখুন, মেতে 2026-এর মেতে আন্তর্জাতিক তেলের ক্ষেত্রে মূল্য ছিল প্রতি ব্যারেল 116 টাকা, $116। এই মুহূর্তে আজকের দিনে দাঁড়িয়ে, আজকে 2026-এর আজকের দিনে দাঁড়িয়ে সেই মূল্য গিয়ে দাঁড়িয়েছে $92। এই যে টাকাটা কমলো, আমার এখানে তেলের দাম তো কমলো না। তাহলে এই যে প্রকাশ্যে বিষয়টা আসছে, তাহলে সমস্যাটা কোন জায়গায় গিয়ে দাঁড়ালো? মনিটরিং এর সমস্যা। আমি সেদিন শুনছিলাম আমাদের এই দেশের একজন মন্ত্রীদ্বয় বলছেন, চিৎকার করেই বলছেন, আমি তাদের সঙ্গে দ্বিমত পোষণ করব না, পৃথিবীর অনেক দেশের জায়গা ওনারা করে দিয়েছেন, দামের কথা বলেছেন, তেলের দাম অনেক জায়গায় তেলের দাম বেড়েছে, আমাদের দেশেও বেড়েছে, এটা নতুনত্ব কিছু নেই। কিন্তু যেটা বললেন না, সেটা হচ্ছে এই জার্মানি, থাইল্যান্ড, আয়ারল্যান্ড, নামিবিয়া, ইউনাইটেড কিংডম এবং মালয়েশিয়ার কথা উনি বলেছিলেন যে মালয়েশিয়ার দাম বেড়েছে, এবং মালয়েশিয়া তারা করেছে কি জানেন? ট্যাক্সটাকে এই হারে কমিয়ে দিয়েছেন। এবং ইউনাইটেড কিংডম তো আরো সাংঘাতিক কাজ করেছে। ইউকে তাদের সমস্ত এই যে পেট্রোলের যে কনজামশন থেকে আরম্ভ করে ডিস্ট্রিবিউশন থেকে শুরু করে সবটা নিজেদের হাতে নিয়ে নিয়েছেন ব্রিটেন। নিয়ে নেওয়ার পরিপ্রেক্ষিতে মুনাফাখোররা, আপনি একটু আগে মুনাফাখোরদের কথা যেটা বললেন, মুনাফাখোররা আটকে পড়েছে ওই জায়গায় আটকে পড়েছে, যার ফলে, এবং রিফাইনারিগুলি থেকে ভ্যাট ট্যাট জাতীয় যতগুলি ট্যাক্স তারা উইথড্র করেছে কার জন্য? আপনার আমার জন্য, মানে ওই দেশের আপনার আমার মতো মানুষের জন্য। করার পরিপ্রেক্ষিতে আক্ষরিক করতে দেখা যাচ্ছে তেলের দামটা বাড়তে পারতো, সেই তুলনায় বাড়লো না। আবার কিন্তু যে জায়গাটা চেপে যাওয়া হলো, জানেন তো, আমাদের দেশ থেকে অনেক টাকা কম, যে আফগানিস্তানের খনিজ তেলের দাম অনেক কম, আমাদের থেকে অনেক কম। এই জায়গায় দাঁড়িয়ে আমরা যদি দেখি যে
তুল্যমূল্য বিচারে যদি আমরা ভাবি, ওই জায়গাটাতে মনিটরিং করা দরকার ছিল, শুধু তেল না, জ্বালানির ক্ষেত্রে। আমি প্রধানমন্ত্রীর সঙ্গে একমত, আমি ভারতবর্ষী, উনি যে আমাদের আবেদনটা করেছেন আমি এটা তবে দেখলে বা পরিস্থিতি অনুযায়ী ওটা করলে আরো ভালো লাগতো আর কি। প্রধানমন্ত্রী এই ঘোষণাটা করার পরে এককভাবে একটা বিমান নিয়ে বিদেশে চলে গেলেন, চলে যাওয়ার নিশ্চয়ই জরুরি দরকার ছিল। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে যেটাই হোক, যুদ্ধের প্রভাবের কারণে এই যে আমাদের বিশ্ব বাজারে ক্রুড অয়েলের দাম বেড়েছে এবং খনিজ তেলের দাম বেড়েছে, এবং তার কারণে গোটা বিশ্বেই কিন্তু তেলের দাম এখন ঊর্ধ্বমুখী এবং তার জন্য দাম বেড়েছে। কিন্তু সেটা বলছে না, এই যে আমি ব্যারেলের 92 এখন বেড়ে আবার কমছে, কমার এখন হচ্ছে না কি, আপনি যে কথাটা বললেন যে এই যে মুনাফাভোগীরা তারা মুনাফাটাই করে যাচ্ছেন, করার পরিপ্রেক্ষিতে যখন কমছে তখন আমাদের সুবিধাটা দিতে পারছেন না, ফলে সাধারণ মানুষ এখন সাধারণ মানুষের এই যে পেট্রোল ডিজেল, তো অবশ্যই পেট্রোল ডিজেল একটা বিশ্বের সংকট এই মুহূর্তে। কিন্তু আরেকটা প্রশ্ন হচ্ছে আমার, ভাস্কর দা, এই জিনিসটা আপনারা লক্ষ্য করেছেন কিনা জানি না, যে যুদ্ধের প্রভাবে পেট্রোল ডিজেলের দাম বাড়ার আগে থেকেই চাল ডাল বা আমাদের দৈনন্দিন যে মাছ মাংস ডিমের দাম রাতারাতি বেড়ে গেছে। এখন এর পেছনে ফাটকাবাজদের হাত স্পষ্ট। তো আমরা কি হয়, আমরা দেখলাম বাজারে গেলে বলা হচ্ছে যে দাম আরো বেড়ে যাবে, নিয়ে নিন। এখন একটা স্টক করিয়ে দেওয়ার মানুষের মধ্যে একটা প্রবণতা, ইভেন কি পেট্রোল নিয়েও সেটা হয়েছে, এবং বারবার বলা সত্ত্বেও কিন্তু পেট্রোলে আমরা কয়েকদিন পর পর দেখেছি ভিড় দেখেছি। এই মানুষের মধ্যে এই ভয়টা কাজ করা, আতঙ্কটা কাজ করাটা খুবই স্বাভাবিক। যদি কালকে না পাই আমি আগে থেকে কিছুটা করে দিই। এখন এই ফাটকাবাজদের এই যে ভূমিকাটা, সেখানে প্রশাসনের টাস্ক ফোর্স বা নজরদারি টিম কেন এদের রুখতে সম্পূর্ণ ব্যর্থ হয়? এবং এখানেও আমরা দেখেছি যুদ্ধের প্রভাব শুরু হওয়ার আগেই পেট্রোল ডিজেল তো সেদিন মে মাসে বাড়লো, তার আগেই আমরা দেখলাম জিনিসপত্রের দাম বাড়তে শুরু করলো, আরো বেড়ে যাবে, পেট্রোল পাবেন না, ডিজেল পাবেন না, আরো বেড়ে যাবে, পাবেন না নিয়ে যান। যারা 5 কেজি চাল কিন্তু তাদেরকে বলা হয়েছে পুরো বস্তা নিয়ে যান, দাম বেড়ে যাচ্ছে, বেড়ে গেছে। এটা কি কেন হলো? আমরা কি প্রশাসন কি এই জায়গাটাতে কেন ব্যর্থ হলো? আচ্ছা দীপেন্দ্র, আপনার হয়তো মনে আছে আজকে থেকে বেশ কয়েক বছর আগের কথা, আজ থেকে হয়তো ধরুন 10-12 বছর আগের কথা, কোন একদিন সকালবেলা আমাদের পুরো ভারতবর্ষের সাথে ত্রিপুরা রাজ্য রটে গিয়েছিল যে লবণ আর পাওয়া যাবে, একদম লবণের স্টকটা করতে হবে। একদম আমি অনেক মানুষকে দেখেছিলাম দুপুরবেলা লবণ নিয়ে বাড়ি ফিরছেন, এমনকি লবণ কিভাবে নেবেন সেই চিন্তা করতে করতে পকেটে যে রুমাল আছে সেই রুমালের মধ্যে লবণটাকে বেঁধে বাড়ি নিয়ে গেছেন। এবং পাশাপাশি আরো কিছু জিনিস আমি লক্ষ্য করেছিলাম, যার বাড়িতে 2 প্যাকেট লবণ নিলে হয় তিনি প্রায় 1 বস্তা, অর্থাৎ আমার হিসেব অনুযায়ী 2 বছরের লবণ উনি প্রায় নিয়ে যাচ্ছিলেন। কারণ কি? এটা হচ্ছে ফোবিয়া, ফিভারনেস, এই যে মেন্টাল ফোবিয়া, যে আমার যে চাহিদা আছে সেই চাহিদার সাথে যদি জোগাড়ের তফাৎ ঘটে, তাহলে আমার হয়তো আমি জিনিসটা পাবো না, আমি হয়তো স্ক্যারসিটিতে ভুগবো, তাহলে আমি জিনিসটাকে সঞ্চয় করে রাখি। এখন ঠিক সেরকম আমি মানুষের মধ্যে দেখতে পাচ্ছি যে পেট্রোল ডিজেল নিয়ে কিন্তু মানুষের মধ্যে একটা ভয় ভীতি সঞ্চার কাজ করছিল, এবং সেই জন্য মানুষ এই পেট্রোল ডিজেল নিয়ে প্রচুর পরিমাণে মজুত করেছে। এখানে প্রশাসন বা তার যে নজরদারি, সেই ব্যাপারটা তো খুবই জরুরি, খুবই দরকার এবং প্রয়োজনীয় জরুরি। এখন বর্তমান যে অবস্থা বা বর্তমান যে শাসন ব্যবস্থা চলছে, এখন সাম রাখি না কুল রাখি, সেদিকটা আমরা দেখতে পাচ্ছি। সেদিকটাই আমার মনে হয় যে যদি আরো শাসন ব্যবস্থা আরো প্রকট হতো বা আরো কিছু কঠোর ব্যবস্থা না হতো, তাহলে হয়তো সাধারণ মানুষের পক্ষে এই যে চাপ আসছে, এই চাপটা হয়তো আমরা দেখতে পারতাম না। একটা জিনিস দেখুন, আপনার তথ্য দেখলে বুঝতে পারবেন যে এই তথ্যটা কিন্তু আমাদের অতি সম্প্রতি বা গত পরশুদিন আমাদের সামনে এসছে, যে এই চাপটা কিন্তু আমাদের উপর আরো বৃদ্ধি পাচ্ছে বা আগামী দিনে আরো বৃদ্ধি পাবে। বলা হচ্ছে যে, কারণ রিজার্ভ ব্যাংকের যিনি গভর্নর আছেন সঞ্জয় মালহোত্রা, উনি যেটা মনিটরিং পলিসি করলেন, সেখানে উনি কিন্তু মুদ্রাস্ফীতিকে খুব গুরুত্ব দিয়েছেন এবং নিজে বলেছেন যে জিডিপি কমে যাচ্ছে। উনি আশা প্রকাশ করেছিলেন যে জিডিপি 6.9 থেকে 6.6 এ চলে আসছে, অর্থাৎ জিডিপি কমছে। এখন মুদ্রাস্ফীতি উনি বলেছেন যে 4.6 থেকে 5.1 এ যাবে। সুতরাং এই জায়গাটা, এই যে তথ্যগত জিনিসটা কিছু মানুষের ভিতরে আসছে, এবং আমরা যারা নিজেদেরকে খুব জ্ঞানী ভাবি, আসলে আমরা যারা অক্ষর গোমাংস, তারা কিন্তু নিজেরাই ভীত হয়ে আমরা এই জিনিসগুলি কাজ করছি, আমরা নিজের সঞ্চয় বাড়াচ্ছি, ঘরের মধ্যে যতটুকু দরকার নেই তেল, তার থেকে প্রচুর তেল নিয়ে আসছি, এবং যারা যে জায়গায়
ব্যবসায়ীরা যারা আছেন সেই জায়গায় হয়তো আমরা ওদেরকে মুনাফা আরো বেশি হাতে তুলে দিচ্ছি। না এই জায়গাতে এই ফোবিয়ার জন্য আমি একটু ইন্টারাপ্ট করবো আপনাকে ভাস্কর দা। এই ফোবিয়ার জন্য যেটা আপনি বলছিলেন যে মানুষের মধ্যে একটা আতঙ্ক তো কাজ করে, মানুষের মধ্যে একটা ভয় কাজ করে, কালকে যদি না পাই বা কালকে যদি 2 টাকা বেড়ে যায়, বাবা আজকে আমি কিনে রাখি, আমার কাছে টাকা আছে, 2 টাকা আমি বাঁচিয়ে নিচ্ছি। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে অসাধু ব্যবসায়ীরা 2 জায়গায় এখানে মুনাফা কামাই করে। এক তো হচ্ছে যে মানুষটার 1 কেজি প্রয়োজন ছিল, সেই 1 কেজিতে 2 টাকা সে বা 2 টাকা বা 3 টাকা সে বেশি ধার্য নিল, সেখানে একটা মুনাফা করলো। উপরন্তু ওনাকে আরো 1 কেজি বা 5 কেজি বেশি ধরিয়ে দেওয়া হলো ভয় ঢুকিয়ে, যেটার মধ্যেও 2-4-5 টাকা করে পার কেজিতে বেশি নেওয়া হলো। তার মানে দুদিক থেকে এই ফাটকাবাজরা কাজ করলো। এখন সেটা নিত্য প্রয়োজনীয় অনেক জিনিস, সেটা চাল হতে পারে, ডাল হতে পারে, চিনি হতে পারে, আটা ময়দা সবকিছু হতে পারে। এখন হচ্ছে সেটা, সেই জায়গাটাতেই প্রশ্ন যে প্রশাসনের টাস্কফোর্স বা নজরদারি টিম মনিটরিং কোথায়, তাহলে এটা কেন হচ্ছে? দেখুন, সেখানে তো একটা ঘটনা তাহলে চলে আসে যে এই যে ফাটকাবাজরা বা ধরুন আপনার কথা যদি আমরা ধরি যে ব্যবসায়ীরা মুনাফারা যারা করছেন, কিছুই সম্ভব হতো না যদি গণবন্টন ব্যবস্থা সঠিকভাবে কাজ করতো। আপনি দেখুন বিগত 1 বছর ধরে রেশনের ব্যবস্থা কি আছে এবং গণবন্টন ন্যায্য মূল্যের দোকানের অবস্থা কি, কোথায় চলে গেছে। আপনি একটু তাকালেই বুঝতে পারবেন যে জ্বালানি সংকট এই জায়গায় যেত না যদি ন্যায্য মূল্যের দোকানগুলিতে কেরোসিন পাওয়া যেত। কিন্তু আমি আমার শহর জেলা সদর কৈলাসহরে বসে কথা বলছি, আমার কৈলাসহর ন্যায্য মূল্যে একটি দোকানেও আপনি কেরোসিন পাবেন না। আপনি চিনি বিগত কয়েক মাস ধরে চিনি নেই, ডাল দেওয়া হয় না। তাহলে 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 হচ্ছেটা কি? সরকার আমরা ইলেক্টেড করছি, ডেমোক্রেসি আমরা বলছি, সংবিধান বাই দ্য ফোর্স, বাই দ্য পিপুল, বাই দ্য মেন, এসব কথাবার্তা বলছি, কিন্তু আদতে বা বাস্তবে সরকারি ব্যবস্থা কি এবং সরকারি ব্যবস্থাপনা কি বা প্রশাসনিক নজরদারি কি, সেটা তো কোনো কিছু লক্ষণীয় নয়। বরং সেই জায়গায় আমাদের এই ফোবিয়া বা এই সমস্ত কাজগুলি কাজ করে জিনিসপত্র দাম বৃদ্ধিতে আমাদের সহায়ক হিসাবে আমরা কাজ করে যাচ্ছি। একদম। মনে এই যে রেশনে যেটা বলছেন বা ভাস্কর যেটা বলছিলেন, কৈলাস শহরের চিত্র বলছিলেন উনি, বা নর্থের দিকের চিত্র বলছিলেন। এখন রেশনে 2 মাস ধরে বলা হচ্ছে, ইভেন কি রাজধানী আগরতলা শহরেও 2-3 মাস ধরে অনেক জায়গায় চিনি নেই, ডাল দেওয়া হচ্ছে না, অনেক রেশন শপে শুধু চালটা পাওয়া যাচ্ছে বলে অভিযোগ। এখন এই গণবন্টন ব্যবস্থার ব্যর্থতা প্রান্তিক ও নিম্নবিত্ত পরিবারগুলোকে কতটা সমস্যায় ফেলছে? না আসলে ধরুন আপনি হায়েস্ট মার্ক যদি অঙ্কে 0 হয় আর কি, সেকেন্ড মার্ক খুঁজবেন না। তো ব্যর্থতাটা আর কি, মানে কোন জায়গায় নিয়ে নেই তো, চিনিও নেই। পিডিএস ব্যবস্থাটা কার জন্য করা হয়েছিল? মধ্যবিত্ত থেকে নিম্ন মধ্যবিত্ত তাদের জন্য। উচ্চবিত্ত যারা আছেন তারা, আপনি যদি মানে এই জিডিপির হিসেব টিসেব যদি ধরেন, তাহলে তো এর ভেতরে তো উচ্চবিত্তরাও ঢুকেছে। এই সমস্ত কথাবার্তা বলতে গিয়েও যদি আপনাকে শুধু একটা তথ্য দিয়ে তারপর আপনার প্রশ্নটাতে যাচ্ছি, আমাদের যে এবারের বাজেট পাস হলো, যারা শুনছেন তারাও বুঝতে পারবেন যে বাজেট যেটা 25-26-এর বাজেট, মানে এবারের যা বাজেট তা মানে 53.5 লক্ষ কোটি টাকা। তো 25-26-এর যা বাজেট ছিল সেটা ছিল 50,65,345 কোটি টাকা। এই যে টাকাটা, এই টাকাটা এবারের বাজেট যদি আমরা দেখি তাহলে 2.5 লাখ কোটি টাকার মতো বেড়েছে। পাশাপাশি যেটা বাজেটটা পড়লে পরে বোঝা যায়, তারপরে স্পষ্ট হয় এবং অস্বীকারও করেননি মানে ইয়েতে পার্লামেন্টে, সেটা হচ্ছে 1,18,300 কোটি টাকা আমাদের সরকার কিন্তু ব্যয় করতে পারেনি। এই ব্যয়টা কাদের জন্য ছিল? যে কোনো ব্যয় আমরা সাধারণ মানুষের জন্যই ধরে নেব। এই যে জায়গাটা, অর্থাৎ মার্কেটটাতে টাকা আসেনি, যার ফলে বাজারটা ব্যাপকভাবেই ক্ষতিগ্রস্ত হয়েছে। সর্বক্ষেত্রে কদিন হয়েছে যুদ্ধ শুরু হয়েছে, যুদ্ধের জন্য সবকিছুই যদি হবে, তাহলে জিনিসের দামটা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না শুধু যুদ্ধের জন্য, এটা যদি কেউ যদি বলে সবকিছু আমাদের দেশে, তাহলে উৎপাদনটা কোথায় গিয়ে দাঁড়ালো? আমাদের দেশের নিজস্ব উৎপাদন ব্যবস্থা কোথায় গিয়ে দাঁড়ালো? আমি সেই জন্য পেট্রোলের হিসাবটা আপনাকে দিলাম। তাহলে আমাদের দেশের সরকারের যে কর্তব্যবোধ, যার থেকে মানে কর্তব্য পথ বলে যেটাকে এবারে বাজেটের কোট আনকোট ধরা হয়েছিল, সেই কর্তব্য বোধটা কোথায় গেল? এই যে জায়গাটা, এই যে আপনার মানে জয় জওয়ান জয় কিষানের যে আমাদের স্লোগান, সেই স্লোগান থেকে আমরা অনেকটাই সরে চলে এসেছি, যার ফলে
পরনির্ভরশীলতাটা বেড়েছে। আমি আজকে কোটেশনটা দিচ্ছি না, এটা যেহেতু বিষয় না। আজকে অদ্ভুত কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট একটা প্রেস কনফারেন্সে, আপনারা যারা পারেন তারা শুনে নেবেন, আপনারা উদ্বিগ্ন হবেন। কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের একটা ট্রেড বাণিজ্য চুক্তি হচ্ছে, হয়েও হয়তো গিয়েছে, আমরা তো খোঁজ পাচ্ছি না। এতে আমাদের দেশের ক্ষেত্রে যে জিনিসটা গিয়ে দাঁড়াবে, তাদের দেশ থেকে আমরা যে জিনিসটা কিনবো প্রতি বছর থেকে প্রায় 540 লক্ষ কোটি টাকার বছরে বাণিজ্য করতে হবে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে। তাহলে এই যে বাণিজ্যটা আমরা করব, যে জিনিসটা আমাদের দেশে আসবে, সেই জিনিসটা আমাদের দেশ থেকে আমাদের দেশের যে উৎপাদন ব্যবস্থাকে নিশ্চিতভাবেই ধাক্কা দেবে। এই ঘটনাটাই কি আমাদের যে বিষয়গুলির কথা বলছেন, শুধু চাল আমাদের উদ্বৃত্ত হয়ে আছে, আমরা এখন পৃথিবীতে সবচেয়ে বেশি চাল উৎপাদন করি এই জায়গায় দাঁড়িয়ে। তবে এই সঙ্গে একটা তথ্য আপনাকে দিয়ে রাখি, ত্রিপুরা রাজ্যে এই মুহূর্তে বোরো এবং আউশ ধানের যে অবস্থাটা, এই মুহূর্তে বাজারে এই ধানের মূল্য ব্যাপকভাবে কমে গিয়েছে এবং মানে 500 টাকা মন এই হিসেবে বিক্রি হচ্ছে। উদ্বিগ্ন চাষিরা, কেন চাষ করবে আর কয়েকদিন পরে? এই জায়গাটাতে কিন্তু মনোযোগ দিতে হবে। আমরা যদি আজকে এখানে দাঁড়িয়ে বলি যে এই যে টাকাটার কথা আমি আপনাকে বললাম যে বছরে এত বাণিজ্য করতে হবে মার্কিন, তার আমার দেশের টাকাটাই তো যাবে। এই যে টাকাটা যাবে, তার ফলে আমার দেশের লাভটা কি হবে তার ব্যাখ্যা কিন্তু নেই। সুতরাং আমাদের দেশে সংকটটা ওইখান থেকে বাড়ছে। এই সমস্যাগুলো তো আছেই অবশ্যই। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু উদ্বেগটা সেখান থেকেও রেখেছেন, তাহলে কেন সরে আসছেন না? ঠিক, সমস্যাগুলো এখানে তো অবশ্যই আছে, কিন্তু সেখান থেকে একটা নিরসনের পথ অবশ্যই বের করতে হবে। ভাস্করদা, এই যে দেশের আমরা যখন বলি দেশের দরিদ্র অংশের মানুষ, নিম্নবিত্ত যারা রেশনের উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল, তখন আমরা একটা জায়গায় দেশের যারা করদাতা মধ্যবিত্ত সমাজ, তাদের কথা কিন্তু অনেক সময় আমরা ওভারলুক করি। যারা কোনো সরকারি অনুদান বা সামাজিক সুরক্ষা যেমন ফ্রি রেশন বা ভাতা এগুলো তো পায় না, অথচ ট্যাক্স দেয় সবচেয়ে বেশি। এই বাজার দরের ধাক্কায় মধ্যবিত্তের দেয়াল পিঠে ঠেকে যাওয়ায় সামাজিক পরিণতি কি হতে পারে, কি দেখছেন? বাজারে গেলে আপনি দু ধরনের মাছ পাবেন, একটা হচ্ছে বড় মাছ আর একটা হচ্ছে ছোট মাছ। এটা আমি কৈলাসহরে বলতে পারি, এবং আপনারা হয়তো অনেকেই জানেন যে কৈলাসহরে সর্ববৃহৎ ত্রিপুরা রাজ্যের নদী বয়ে গেছে, সেটা হচ্ছে মনু নদী। এবং কোন এক সময় যেহেতু কৈলাসহর ত্রিপুরা রাজ্যের রাজধানী ছিল, সুতরাং সেই সূত্র অনুযায়ী কৈলাসহরে প্রচুর দিঘি বর্তমান, এবং সেই দিঘিগুলো থেকে প্রচুর মাছ, লোকাল মাছ, স্থানীয় মাছ আমাদের মাছ বাজারে আছে। সেটা কিন্তু আপনার পার্শ্ববর্তী আমার যে জেলা সদর আছে উত্তর ত্রিপুরার জেলা সদর ধর্মনগর, সেই মাছ বাজারে গেলে আপনি স্থানীয় মাছ পাবেন না, কিন্তু কৈলাসহর মাছ বাজারে আপনি প্রচুর স্থানীয় মাছ পাবেন। আরেকটা তথ্য আপনাদের একটু মাছের নিয়ে কথা বলছিলাম, যে এটা মজার জিনিস যে কৈলাসহরের যে ল্যান্ড কাস্টমস আছে সেটা নিয়ে, যদিও সেটা ইন্টিগ্রেটেড নয়, তারপরে আমি বলছি এই কৈলাসহরের ল্যান্ড কাস্টম দিয়ে কিন্তু সবচেয়ে বেশি মাছ আমদানি হয়, এবং এখান থেকে মাছ কিন্তু প্রতিদিন আপনি নিজেরা দেখতে পাবেন, প্রতিদিন এখান থেকে মাছ আমাদের পুরো ত্রিপুরা যে ছড়িয়ে যায় এবং পার্শ্ববর্তী রাজ্যেও সেখানেও ছড়িয়ে যায়। সুতরাং এই মাছ বাজারে আমরা একটা বিশাল মানে আমাদের কৈলাসহরবাসী মাছ বাজার একটা লক্ষণীয় জিনিস। আমি বলছিলাম মজা করে যে মাছ বাজারে গেলে দুটো মাছ আপনি দেখতে পাবেন, একটা হচ্ছে বড় মাছ, একটা হচ্ছে ছোট মাছ। মাছ ব্যবসায়ী দুটো মাছ নিয়ে বসে আছে, কিন্তু তেলাপোয়া বলে বা তেলাপিয়া বলে যে মাছটা আছে, সেই মাছটার দিকে কিন্তু আমরা কখনো খুব বেশি নজরদারি করি, অর্থাৎ সে মাঝারি সাইজের একটি মাছ। কিন্তু এই মাছটাই কিন্তু, এই তেলাপিয়া মাছটাই কিন্তু প্রচুর পরিমাণে ফলে, এবং এই মাছটাই কিন্তু কোনো উৎসব অনুষ্ঠানে সেটা কিন্তু প্রচুর ভালো যোগান দেয়। তার মানে এই মধ্যবিত্ত যে আমার ক্লাসটা আছে, সেই মধ্যবিত্ত ক্লাসটা কিন্তু একদম জাঁতাকলের মধ্যে পড়ে গেছে, যাকে বলা হয় কেকের স্যান্ডউইচের মতো একদম ঢুকে গেছে। দেখুন, এই মধ্যবিত্ত সমাজটা সবচেয়ে বেশি একটা বিশাল অংশের যে ট্যাক্স দেয় আমাদের ভারতবর্ষের ট্যাক্স দেয়, যদিও হিসাব বা পরিসংখ্যান অনুযায়ী ট্যাক্স দাতার পরিমাণ সংখ্যা খুবই কম, এবং সেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2014 সালের নোটবন্দির সময়, 2017 সালে জিএসটির সময়, নতুন জিএসটি নিয়ে আসার সময় সেই তথ্যগুলি বারবার করে উল্লেখ করেছেন যে আমাদের ট্যাক্স দাতার সংখ্যা খুব কম। ট্যাক্স মানে ভরা হয়, প্যান কার্ড আছে, কিন্তু রিটার্ন দেওয়া হয়, কিন্তু ট্যাক্স দেন খুব কম মানুষ। কিন্তু দেখা গেছে ট্যাক্স যারা দেন তার মধ্যে মধ্যবিত্ত সমাজের অংশ বিশাল। এই মধ্যবিত্ত যে বর্তমান যে অবস্থা, তারা না পারছেন গিলতে, না পারছেন উগরে দিতে। কারণ ওনারা যে চালটা খেয়েছিলেন সেই চালটা রেশনে দেওয়া হয় না,
আবার সেই চালটা ওনারা এখন কিনতেও পারছেন না। যে চালটা ওনারা বাজার, ধরুন রেশন থেকে ওনারা নিয়েছিলেন খুবই কম, যে চালটা ওনারা বাজার থেকে ওনারা নিয়েছিলেন খুবই কম দামে, ধরুন আগে কোন এক সময় 30 টাকা দামে নিয়েছিলেন, সেই চালটা এখন 40 টাকা, 42 টাকা বা 25 বা 40 টাকা দামে নিয়েছেন, সেটা এখন 50 টাকা পৌঁছে গেছে। কিন্তু সেই চালটা তো আবার রেশন গণবন্টন ব্যবস্থা দেওয়া হচ্ছে না। সুতরাং এই যে স্যান্ডউইচের যে অবস্থা, একটা মধ্যবিত্ত সমাজে যে বর্তমান যে অবস্থা, সেই মধ্যবিত্ত সমাজ কিন্তু জাতাকলের মধ্যে ঢুকে গেছে। শুধু আপনি খাওয়া দাওয়া কেন, আপনি প্রতিটি জিনিসের ক্ষেত্রে দেখুন, আপনি আমার বিদ্যুৎ মাশুলের ক্ষেত্রে দেখুন, প্রতিটি মধ্যবিত্তের ঘরে আজকাল এসি বা এয়ার কন্ডিশন লেগে গেছে অনেকের মধ্যবিত্ত করে। এরা কিন্তু মধ্যবিত্ত, আমি বারবার বলছি মধ্যবিত্ত, এদের উপার্জন খুবই সীমিত, কিন্তু এদের বাড়িতে এসি লেগেছে। এখন আপনি বলতে পারেন এসি লাগবে মধ্যবিত্ত কি করে হয়? কারণ দেখুন, এসির দাম এখন এই হারে কমেছে যে সেটা একটা মোবাইলের দাম থেকে কম। একটা মোবাইলের দাম যে পরিমাণ বৃদ্ধি পেয়েছে, যে জায়গায় গেছে, সেখান থেকে এসি বা এয়ার কন্ডিশনের দাম অনেক অনেক কমে গেছে। এখন সে এসিটা লাগাচ্ছে হয়তো দুপুরে 2-3 ঘন্টার জন্য এসি লাগাচ্ছে, কিন্তু আশেপাশে মানুষ হয়তো কেউ ভাবছেন বা বাইরে থেকে কেউ ভাবছেন উনি মধ্যবিত্ত হতে পারেন না, পারেন, তাহলে ওরা বাড়িতে এয়ার কন্ডিশন এখন সাধারণ জিনিস হয়ে গেছে। এখন কথাগুলো এই কারণে বলা, বিদ্যুৎ মাশুলটাও যে চুপিসারে বাড়িয়ে দেওয়া হচ্ছে, তার মানে তাকে খেতে, তাকে উঠতে, তাকে বসতে, তাকে কোথাও যেতে হলে তার যে গাড়ির যে দাম বৃদ্ধি, পরিবহন ক্ষমতা বাড়ছে, পরিবহন যে ব্যয় বাড়ছে, তারপরে আপনি ধরুন এই যে তার যে বিদ্যুৎ, যে একটু নিরিবিলিতে সে ঘুমোবে, নিরিবিলিতে বসবে, তার পাখার ফ্যানটা ঘুরাবে, বা ধরুন এয়ার কন্ডিশনার চালাবে, সেখানেও তার বিদ্যুৎ মাশুল বেড়ে গেছে। আপনি বলছেন বাড়িতে বাইরে সব জায়গায় শুধু মানে সবকিছু বেড়ে যাচ্ছে। তাহলে ইদানিংকালে আরেকটা জিনিস আমি দেখতে পেলাম, যে এটিএম এ আর কিছুদিন পরে টাকা মিলবে না। কারণ আমি যে তথ্যগত জিনিসটা দেখতে পাচ্ছি, যে এটিএম এ একটা এটিএম এ ধরুন কারো কোনো ব্যক্তির নির্দিষ্ট একটি ব্যাংকের এটিএম কার্ড আছে, এখন সে অন্য ব্যাংক থেকে যখন টাকাটা তুলে, তখন তাকে ধরা হয় যে 19 টাকা তার খরচ। কিন্তু যেহেতু জ্বালানি খরচ বেড়েছে, সুতরাং এই 19 টাকা এখন আর পোষাচ্ছে না। বিভিন্ন ব্যাংকগুলি যে মার্জার করে, যাতে কনক্লেভ আছে, তাদের পোষাচ্ছে না। ওনারা রিজার্ভ ব্যাংকে জানিয়েছেন যে 19 টাকা আমাদের আর পোষাচ্ছে না। সুতরাং টাকার এই যে ভর্তি, অন্য ব্যাংকে টাকা ভর্তি যে ব্যাপারটা, সেই টাকা ভর্তির ব্যাপারটা ওনারা কমিয়ে দিয়েছে। সেক্ষেত্রে আগামী দিনে হয়তো আমরা দেখবো যে এটিএম গুলোতে গিয়ে কিন্তু আমরা মেশিন টাকা বেরিয়ে আসবে না, বা ক্যাশ টাকা আমরা কিন্তু অনেকটা কম আমরা আগামী দিনে পেতে যাচ্ছি। বিরাট চাপ মধ্যবিত্তের কাছে আসছে। ঠিক, সেটা ডিজিটালের দিকে যাওয়ার জন্য আরো একটা ধাপ হতে পারে। আমরা সেই বিষয়টা নিয়ে অবশ্যই অন্য কোনো একদিন আলোচনা করতে পারবো। আজ যেটা আমরা যখন মূল্যবৃদ্ধির কথা বলছি বনমেদা, আজ গ্যাসের দাম আবার 29 টাকা বেড়েছে এখন, মানে ডোমেস্টিক গ্যাসের দাম। তো যেটা ভাস্করদা বলছিলেন যে একদিকে পেট্রোল ডিজেলের দাম বাড়ছে, অন্যদিকে রাজ্যে নীরবে বিদ্যুৎ মাশুল মানে বাড়ানো হয়েছে। এখন নিত্য প্রয়োজনীয় জিনিসের আকাশ ছোঁয়া দামের বাজারে বিদ্যুতের এই অতিরিক্ত বোঝা মানুষের কাছে মানে সেটা কিভাবে বোঝা হচ্ছে এবং মানুষ কেমন সমস্যায় পড়ছে বলে আপনারা দেখছেন? দেখুন, আসলে আমরা যে আলোচনা করছি সবটাই হয়তো যারা এগুলি করছেন তারা দেখছেনও, তারা তাদের নিজেদের আয়নার সামনে বসে প্রশ্নটা করছেন না কেন, যে এইগুলি বাড়াচ্ছে, যে এই মানুষগুলির ওপরে যে ব্যাপকভাবে খড়গহস্ত হচ্ছে, কেন করছি, কেন ওই জায়গাটায় আমি যেতে পারছি না? এই যে আমার এখানে তাপবিদ্যুৎ যেটা আমাদের দেওয়া হয়, সেই বিদ্যুৎটা বাড়ানোর কারণটা কি? তাহলে এই যে 1 মাস আগে আরেকটু আগে বাড়ালেন, কিছুদিন আগে বাড়ালেন, বাড়ানোর নমুনাটা দেখবেন 42 পয়সা, 23 পয়সা, 24 পয়সা। এই কায়দাগুলি করে কাদের জন্য? করে ওদের জন্যই যাদের জন্য সেবি 7 বছর অপেক্ষা করে তাকে মানে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে 7 বছর অপেক্ষা করে। এক ভদ্রলোক, তিনি খুব ভদ্রলোক মানুষ, তিনি ভারতবর্ষের অর্থনীতির সঙ্গে ব্যাপকভাবে যুক্ত, তিনি জুয়েলার্সের কারবার করেন, গুজরাটে ওনার বাড়ি, উনি রাজেশ এক্সপোর্ট নাম দিয়ে কাজ করেন। দেখা গেছে ওনার 99% আয় হচ্ছে সব ফর্জি আয় তার, এবং 12,726 কোটি টাকা তার শেয়ার বাজার থেকে উঠে গেছে সবটা। এই যে সমস্ত ব্যাপারটা ওদের সুবিধাগুলি হয়তো দেওয়ার জন্যই এইগুলি হচ্ছে। আমি হয়তো বলছি কোট আনকোট, আমার কাছে যেহেতু তথ্য নেই। কে সুবিধাটা পাচ্ছে? আমি তো পাচ্ছি না, আপনি পাচ্ছেন না, সাধারণ পাবলিক কেউ পাচ্ছে না। তাহলে কে সুবিধাটা কে পাচ্ছে? কে সুবিধা নিচ্ছে? আপনি একটা জিনিস বুঝুন, আমার এখানে তেল উৎপাদন যদি কম হয়, তেল উৎপাদন যদি
আমি যে ক্রুড অয়েলের কথাটা বললাম, এই উৎপাদনটা কম হলো কেন, তার ব্যাখ্যাটা কে চাইবে? ব্যাখ্যাটা যখন আপনি চাইবেন তখন 40 দিনের পার্লামেন্টের ভেতরে 27 দিন পার্লামেন্ট হইচইয়ের জন্য বন্ধ, আমার পকেট আপনার পকেট খালি হচ্ছে। এই যে জায়গাগুলি, এই আলোচনাটা কোথায় করা যাবে? আপনি বাইরে দাঁড়িয়ে মাইক্রোফোনে করতে যাবেন, আপনার বাড়িতে অন্য লোক আসবে রাতের দিকে। ফলে এই যে বিষয়গুলি, তাহলে কোথায় আলোচনাটা হবে, কে আলোচনাটা করবে? এই যে প্রশ্নগুলি আজকে আমরা তুললাম, এই প্রশ্নগুলি, আপনি যে প্রশ্নটা করলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে এই যে টাকা, এই যে বিদ্যুতের মাশুলটা বাড়ানো হচ্ছে, আমার পাল্টা প্রশ্ন থাকছে যে এই বাড়িয়ে আপনি যে টাকাটা নিচ্ছেন কাকে দিচ্ছেন? ভারতবর্ষের কোনো একটা দপ্তরকে দিচ্ছেন, তো এই দপ্তরটা কার? আপনার আমার টাকাতেই তো যাচ্ছে। এই যে এলআইসির যে 1600 কোটি টাকা যে এই ভদ্রলোক ওনার ইয়েতে খাটানো হলো, এই টাকাটা যে পুরো জলে চলে গেল, এই টাকাটা কি এলআইসি কোত্থেকে পেরেছে? এটা স্বর্গ থেকে এসেছিল, মা লক্ষ্মী এসে দিয়ে গিয়েছেন, বাবা তুমি এটা খরচা করো, ওর মাধ্যমে, রাজেশের মাধ্যমে, বা ওই রাজেশ জুয়েলার্সের মাধ্যমে খরচা করো, এই কথা বলে গিয়েছেন? বা একজন বিশেষ ব্যক্তির নাম করে যদি আমি চিৎকার চেঁচামেচি করি, এই 1600 কোটি টাকা কি ফেরত আসবে? এটা আপনার আমার পকেট থেকে চলে যাওয়া। ফলে এই যে জায়গাটা, এই যে মূল্য বৃদ্ধি বা ইত্যাদি, আসলে কিছু বিশেষ ব্যক্তিকে সাহায্য করার জন্য, আর এই বিশেষ ব্যক্তিরা কিছু কিছু বিশেষ জায়গায় সাহায্য দেওয়ার জন্য এই কাজটা করছে। মাঝখান থেকে এই যে টোটাল যে আপনার শিল নোড়ার ভেতরে যে চাপা পড়ে আমাদের প্রাণ নষ্ট করতে হচ্ছে। ফলে আজকের এই জায়গায় দাঁড়িয়ে সমস্ত বিষয়গুলি, এই যে আপনি কেন আমাকে চেপে ধরবেন না যদি আমি বিশেষ জায়গায় থেকে থাকি, বিশেষ জায়গায় কাজ করে থাকি, আমার যদি দায়িত্ব থেকে থাকে যে প্রশাসন চালানোর, তাহলে আপনি কেন আমাকে জিজ্ঞেস করবেন না যে এই যে চারিদিকে বলছেন যে পশ্চিম এশিয়াতে ব্যাপক যুদ্ধ হচ্ছে, ইত্যাদি ইত্যাদি হচ্ছে, এই যুদ্ধগুলো থামানোর জন্য 142 কোটি দেশের মানুষের প্রতিনিধিত্ব হয়ে আমরা কি কি ব্যবস্থা গ্রহণ করেছি, নাম্বার 1। নাম্বার 2, আমরা এই মুহূর্তে পৃথিবীর 3য় অর্থনীতির দেশ, প্রচন্ড চাপে রেখেছি অনেককে। আমাদের এক মন্ত্রী তো হিসেবও দিয়ে দিলেন আমরা চায়নার থেকে এগিয়ে রয়েছি। ফলে এই সমস্ত পরিপ্রেক্ষিতে এই যুদ্ধটা বন্ধ করে আমাদের মানুষকে, পৃথিবীর সমস্ত মানুষকে রিলিফ দেওয়ার জন্য এই যে মগডালে বসে আছেন মানুষগুলি, তারা কি করেছেন, কি করছেন? সমস্ত দায় এসে পড়ল কার? সাধারণ মানুষের কাছে। আমরা যারা, আপনারা প্রতিদিন প্রতিটি পয়সা, প্রধানমন্ত্রীর কথা শুনে যেমন প্রতিটি পয়সা ভীষণভাবে চিন্তা ভাবনা করছে খরচা করছি, তারা শুধুমাত্র, আমরা কিন্তু একদিন সাইকেল চালিয়ে ঘুরে বেড়াই না। আপনি দেখবেন আমি কিন্তু একদিন স্কুটারে করে মানে অটোরিকশা করে গিয়ে, বা আমার একটা বন্ধু ক্যামেরাম্যানকে সামনে রেখে দাঁড় করিয়ে দিয়ে আমি ছবি তোলার জন্য এই কাজটা করি না। কালকে দেখলাম আমার খুব আনন্দ হয়েছে, ভীষণ আনন্দ হয়েছে। আমি নিজেকেই মানে প্রয়োজনে আয়না ছিল না দেখে আমি নিজে নিজে ক্ল্যাপ দিলাম, খুব ভালো। আমাদের দেশের রেলমন্ত্রী কালকে দেখলাম পশ্চিমবঙ্গে একটা স্কুটারে করে, মানে অটোরিকশা করে গিয়েছেন। হ্যাঁ, অনেক ছবি টবি উঠেছে। তারপরে অবশ্য তিনি তার নিজস্ব ভ্যানে গিয়ে তার নিজের গাড়ি সময় ফিরে আসছে মনে হয়। আমি এই যে জায়গাটা, এটা কার জন্য? ভাস্করদা, একটা শেষ প্রশ্ন। বিরোধী দলগুলো প্রচার করছে যে এই পরিস্থিতি আরো খারাপের দিকে যেতে পারে, কি মনে করেন, তাই কি হতে পারে, নাকি আগামী কয়েক মাসে আমজনতা কোনো স্বস্তির আলো দেখতে পাবে? অবশ্যই না, আপনি একদম প্রকাশ্যই পেয়ে যাবেন। দরকার নেই তো, বিরোধী দরকার নেই, বা সরকার কারোর পক্ষে দরকার নেই। আপনি নিউট্রাল একজন, যদি নিরপেক্ষ একজন কোন কারোর কথা ধরতে যান, তাহলে আপনি রিজার্ভ ব্যাংকের গভর্নরের কথাই ধরবেন, সঞ্জয় মালহোত্রা, তিনি সেলফ গভর্নিং বডির হেড। উনি পরিষ্কার ভাষায়, পরিষ্কার বাংলায় বলে দিয়েছেন যে আগামী দিনগুলো একটু হয়তো আমাদের জন্য ভয়ঙ্কর দিন হতে যাচ্ছে। তার বিশেষ কারণ জ্বালানি তেলের দাম বৃদ্ধি, পশ্চিম এশিয়ার যে আমাদের যুদ্ধের ঘনঘটা, দুর্বল বর্ষা, এবং এল নিনো। আপনারা জানেন প্রশান্ত মহাসাগরে যে এল নিনো, লা নিনা, এই দুটো ফ্যাক্টর, এল নিনোর উপস্থিতি, এই কয়েকটা ফ্যাক্টর উনি কাজ করেছেন, বলে দিয়েছেন যে আগামী দিনে আমাদের মূল্যবৃদ্ধি এবং মুদ্রাস্ফীতি কমছে না। কিন্তু আশার কথা উনি পাশাপাশি শুনিয়েছেন, সেটা হচ্ছে যদি আমাদের ইরান এবং আমেরিকার মধ্যে কোনো শান্তি চুক্তি ঘটে, তাহলে হয়তো 2027-এর ফার্স্ট ফিসকাল যে থাকবে, সেই ফার্স্ট ফিসকালে অর্থাৎ ত্রৈমাসিক প্রথম নীতিতে আমরা মুদ্রাস্ফীতি কমে দিতে পারে উনি আশা কথা শুনিয়েছেন। সুতরাং স্বাভাবিকভাবে আমরা বলতে পারি যে আগামী কিছুদিনের মধ্যে আমরা কিন্তু খুব রেহাই পাচ্ছি বলে। আগামী 6 মাস তাহলে আমরা রেহাই পাচ্ছি না আপাতত, যদি খুব পরিস্থিতি ভালো না হয়, তাহলে আগামী 6 মাস আমরা রেহাই পাচ্ছি না বলে
মনে হচ্ছে। মনোমিতা, এই জায়গাটাতে একটা জায়গা, এই চরম পরিস্থিতি সাধারণ মানুষ কিভাবে নিজেদের টিকিয়ে রাখবে, সাধারণ মানুষের কি করা উচিত বলে আপনারা মনে করেন এই জায়গাটা থেকে, যেটা বলা হচ্ছে যে আগামী 6 মাস তো আমরা এই মুহূর্তে রেহাই পাচ্ছি না বলে মনে হচ্ছে? না দেখুন, সাধারণ মানুষের ভেতরে আমি ওই 543 জনের কথা ধরছি না। পার্লামেন্টে যারা দৌড়দৌড়ি করছেন, রাজ্যসভা সহ, রাজ্যসভারও আরো কিছু আছেন, 500-700 লোককে আমি ধরছি না। বাকি সবাই যাতে, আর ওই যে ভারতবর্ষের ওই 10 জন মানুষ যারা ভারতবর্ষের প্রায় 92% ইয়েকে দখল করে রেখেছেন টাকা, ফলে এদের আমি এদের বাইরে রাখছি না। বাকি সবাই, আমার ব্যক্তিগতভাবে অনুরোধ, বাকি সবাই কৃচ্ছ সাধন করুন। তা না হলে এই লোকগুলির অবস্থা খুব কাহিল হয়ে দাঁড়াবে। আমরা যদি কৃচ্ছ সাধন না করি, আমরা ধরুন 10 কিলোমিটার হাঁটলাম, হেঁটে গিয়ে কলেজ করলাম, আমরা এই এক বেলা ভাত কমিয়ে দিলাম, 2টো রুটি খেয়ে থাকলাম। এই জন্যই করতে হবে, দেশকে বাঁচানোর দায়িত্ব একমাত্র আমাদের নিতে হবে। এছাড়া বাকিরা যারা রয়েছেন তারা মাঝে মাঝে কোলাকুলি করবেন আর গুরুগম্ভীর ভাষণ দেবেন, আমরা সেগুলি ব্যাপকভাবে সিনসিয়ারলি সেগুলি ফলো করে যাব। ঠিক। ভাস্করদা, আপনার কি মনে হয় কি করা উচিত সাধারণ মানুষের এই মুহূর্তে নিজেদের টিকিয়ে রাখার জন্য? না, অবশ্যই যে আমরা যারা ভারতবাসী আছি তারা সবাই মিলেই চেষ্টা করতে হবে যে যাতে ভারতবর্ষ টিকে থাকে। সেক্ষেত্রে আমরা যতটুকু পারি নিজেদেরকে সামলে নিয়ে, খুব দরকারি বা প্রয়োজনীয় না পড়লে খুব জিনিস না কেনাকাটা করা। তবে খাওয়ার দিক থেকে কিছু করতে পারবো না, তাহলে তো ম্যাল নিউট্রিশনে ভুগতে হবে। যদিও কোনো এক সময় আমরা শুনেছিলাম যে দেশে গম উৎপাদন কমে যাওয়ায় বলা হয়েছিল যে আলু খেয়ে নিন, সেটা হয়তো বলেছেন কোন একজনের মধ্যে, আমি এখানে নাম উচ্চারণ করছি না। যাই হোক, কিন্তু খাওয়ার দিকটা তো আমরা খুব বেশি কাটছাট করতে পারবো না, মেল নিউট্রিশনের উপর আমরা ভুগবো। পাশাপাশি আমি বলছি যে গণবন্টন ব্যবস্থা বলে যদি কিছু থাকে, সামগ্রী যদি থাকে, ন্যায্য মূল্যের দোকান যদি থাকে, তাকে সক্রিয় করে তোলা এবং পুরো দেশ যাতে এই ন্যায্য মূল্যের দোকানের প্রতি আগ্রহ জমান এবং ন্যায্য মূল্যের দোকান থেকে নেয়, সেটা লক্ষণীয় বিষয় হতে পারে। একদম। অসংখ্য ধন্যবাদ ভাস্করদার সঙ্গে থাকার জন্য আজ। মনোমিতা, আপনাকেও ধন্যবাদ সঙ্গে থাকার জন্য, আলোচনা করার জন্য। দর্শক বন্ধুরা, যুদ্ধ বা বিশ্ববাজারের পরিস্থিতি সাময়িক, কিন্তু এদেশের সাধারণ মানুষের ঘুরে দাঁড়ানোর লড়াইটা চিরন্তন। পিঠ দেয়ালে ঠেকে গেলেও মানুষ পথ হারায়নি। জনগণের এই ক্ষোভ ও আর্তনাদ কিন্তু প্রশাসনের কানে পৌঁছচ্ছে, আর এটাই আমাদের সবচেয়ে বড় স্বস্তি হয়তোবা। প্রশাসনকে এখন অবিলম্বে খোলা বাজারে নজরদারি বাড়াতে হবে এবং রেশন ব্যবস্থাকে সচল করতে হবে। বিশ্বের শান্তি, মানুষের বেঁচে থাকার জেদ আর প্রশাসনে সময়োচিত পদক্ষেপই পারবে সাধারণ মানুষের হেসেলে আবার স্বস্তি ফিরিয়ে আনতে। আর সেটা কবে হয় তা সময় বলবে। সঙ্গে থাকুন, আর দেশ, দুনিয়া ও রাজ্যের সব গুরুত্বপূর্ণ খবরের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।